বাঘের হাত থেকে জীবিত অথবা মৃত উদ্ধারে সরাসরি নেতৃত্ব দিয়েছে আব্দুল গনি ওরফে টাইগার গনি। এটা রাখেন আমাদের পক্ষ থেকে সামান্য উপহার। ওরে বাবারে, এটা তো আমার কাছে অনেক টাকা। বনি ভাই আপনার পেছনে পাক। যে আপনার স্বভাব, আচার আচরণ, ভাবভঙ্গি ছিল হচ্ছে বাঘের মতো। আপনার কোনো নির্দিষ্ট আয়ের পথ কেন হলো না? তবুও আমি সুন্দরবন ছেড়ে যেতে চাই না। গনি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি ভালো। অনেকদিন পর আপনার সাথে দেখা। অনেকদিন পর নয়, প্রথম দেখা। গনি ভাই, আপনাকে তো সবাই চেনে। আহ আপনি সুন্দরবনে বাঘের আক্রমণে হতাহতদের উদ্ধার করে অনেক সুনাম, অনেক সুখ্যাতি অর্জন করছেন। প্রায় ১৫০ শতাধিক মানুষকে আপনি জীবিত অথবা মৃত উদ্ধার করছেন। এরকম কোনো ঘটনা ঘটলে সবাই আপনাকে ডাকে। কেন আপনাকে ডাকে ভাই? আমাকে ডাকে মানে দ্রুত ওই মানুষটার কাছে যাওয়ার জন্য চেষ্টা করি, দ্রুত ছাড়ানোর জন্য চেষ্টা করি, এবং যে স্থানে বাঘে ধরে ওই স্থানটা দেখে আমরা খুব সচেতনভাবে সবাইকে সাহস দিয়ে সামনে আগাই নিয়ে ওই মানুষটাকে যেদিকে বাগে নিয়ে গেছে ওই মানুষটাকে তাড়াতাড়ি মানে জ্যান্ত ফেরত আনার জন্য যে চেষ্টাটা থাকে। এবং আমাদের একটা বিষয় হয় যে যখন আমাদের বাগে ধরে মানুষের বা লাশের ধারে আমরা উদ্ধার করতে যাই, তখন কিন্তু মোটামুটি কোনো ভাইরা কোনো মানুষেরা এই বাঘ লাশ দেখে দৌড় মারে, হ্যাঁ, চলে যায়। তো তখন কিন্তু এই মানুষটা নেওয়ার লোক হয় না অনেক সময়। তো তখন কিন্তু আমরা এটা চিন্তা করি যে কেউ নেউক আর না নেউক সেটা আমরা সচেতনভাবে থাকবো। আমরা সচেতনভাবে নিজের আপন মনে করে আমরা ঘাড়ে করে নিয়ে আসবো। এটাই আমার মনে হয় যে বেশি ভালোবাসার থেকে আমাকে সকল সময়ের জন্য তারা ডাকে। তো এর মানে এরকম যে একটা মানে ঘটনা যদি আমাদেরকে বলতেন, যে যে যেখান থেকে মানুষকে উদ্ধার করতে যে খুব ঝুঁকি ছিল আর কি, এরকম যে একটা ঘটনা যদি বলতেন। একদিন হরিণাগরে বসে আছি আম জেলেপাড়াতে। তো এই হরিণাগরে জেলেপাড়ায় বসে আছি, হঠাৎ করে সকাল ৯টা ১০টার দিকে একজন মানুষকে বাঘে ধরে। যারা বাঘে ধরছে তার বউ বা তাদের ফ্যামিলি ৪-৫ জন আমরা একসাথে গল্প করতেছি। হঠাৎ করে আমার কাছে ফোন আইছে অ্যান্ড সে আমারে বলছে যে, "গনি ভাই, নবদাদার কে বাঘে ধরছে।" তাৎক্ষণিক মুহূর্তে আমি ওই ধারের থেকে দূরে চলে গেলাম যেন এই কণ্ঠটা উনি না শুনতে পায়। তো দ্রুত আমরা আ সবাইকে নিয়ে আমরা সেই সুন্দরবনের ভিতরে গেলাম। যাওয়ার পরে এমন একটা জায়গাও ছিল যে খালটা খুবই শুকনা। ওই খাল দিয়ে যেতে হলে হাঁটু সমান হাঁপুড়। এত কষ্ট, এত দম লেগে যায়। তারপরেও প্রায় ১.৫ কিলো মতো রাস্তা আমরা ভিতরে গেছি হেঁটে। যাওয়ার পরে যেখানে বাঘে ধরছে ওইখানে উঠলাম, দেখলাম যে একটা জামা মতো ফেলানো, তারপরে মাছের খাড়াটা ফেলানো। ওখানে অনেক রক্ত। বাঘে খুঁটি মানে একেবারে খুব মানে চাষ করে ফেলছে বলে মনে হয়। খুব জোরে দূর থেকে এসে জাম দিয়ে পড়ছে। এটাও ভালো রকম বোঝা যাচ্ছে। তো এক পর্যায়ে আমরা ওখান থেকে সবাইকে ওই সময় কিন্তু সবাই আবার নার্ভাস হয়ে গেছিল ওই দৃশ্যগুলো মানে দেখে। আশেপাশে বাঘ থাকার আশঙ্কা থাকে তখন। বেশি থাকে মানে ওইখানে বাঘ তো অলরেডি আছে। বাঘ না থাকলে তো মানুষটা ধরতো না। হুম। তো সেভাবে মানুষকে মোটামুটি আমি সাহস দিয়ে সামনে আগাই গেলাম যেদিক দিয়ে আমরা ওই মানুষটা টেনে নিয়ে গেছে। তো প্রায় কিলো ১.৫ মতন আনুমানিক হবে। আমরা যাচ্ছি, যাওয়ার পরে চটপট শব্দ পাচ্ছি, হ্যাঁ? তখন কিন্তু আমার মনে হচ্ছে যে খুব কাছাকাছি, হ্যাঁ? বা বাঘ আমাদের সাথেই আছে। তো জোরে আমরা শব্দ করতেছি, চিৎকার করতেছি। তবুও যেন মোটামুটি ও পিছন পায়ে যাচ্ছে না এরকম একটা অবস্থা। তো কিছুক্ষণ যেয়ে আমরা ফাঁকা জায়গায় যেয়ে দেখি যে মানুষটা ফেলানো আছে, হ্যাঁ? মানুষটা মানে নড়তেছে খুব এরকম ভাব, মানে চোখের একটা তো আমরা ওইখানে গেলাম। যাওয়ার পরে প্রথমত আমরা মানুষটাকে মানে আগে দখল করে নিলাম। তো দখল করে নেওয়ার পরে আমরা সাইডে ফলো করে মোটামুটি যখনই আমি লাস্টটা মানে সে তো উলঙ্গ হয়ে গেছে, তার এসব জায়গায় খেয়ে ফেলছে। তো এই ক্ষতস্থান বা উলঙ্গটা আমি একটা গামছা-টামছা পরিয়ে দেওয়ার জন্য
সেই কাজগুলো শুরু করব। এর মধ্যে যে ইচ্ছা হয়েছি, আমার সামনে শাহিন বিটিআরটি, তো ও বলতেছে গনি ভাই আপনার পিছনে বাঘ। তো ওই বাঘ কই বলে, হ্যাঁ পিছন ভাই ফিরছি দেখি যে বাঘ। তো সেখান থেকে মোটামুটি ওই বাঘরে তাড়াই দিয়ে তারপরে আমরা আবার ওই মানুষটাকে নিই, নিয়ে যখন ঘাড়ে নিয়ে আমরা আসতেছি, তখন কিন্তু অনেক লোক কমেও গেছে, হ্যাঁ অনেক ভয়ে লোক ভয়ে কমে তারা গেছে, হ্যাঁ। আতঙ্কে তারাও আগে চলে আসছে। আর এমন এমন হয় কাহিনী হয় যে এরকম ফাঁকা জায়গা, কোনো কোনো জায়গায় একা হয়ে যায় মানুষ নিয়ে, লাশ নিয়ে মানুষ চলে গেছে সামনে বা পিছনে পড়ে গেছে, একা হয়ে যায়, তখন কিন্তু প্রচন্ড বিপদে পড়ে যায় বা প্রচন্ড ভয় পায়, মানে এমন হয় যে আর মনে হয় বাঁচবো না, এবার মনে হয় আমাদের জীবনটা চলে যাবে। তবুও কিন্তু আমি ওই মানুষটাকে ফেলি না, কারণ আমি ওই মানুষটাকে যদি স্বজনের কাছে একটু দিতে পারি, তারাও একটু হইলেও খুশি হবে। এখন পরবর্তীতে আমরা ওই মানুষটাকে যখন নিয়ে আসছি, তখন সামনে আবার বাঘ মোটামুটি চটপট চটপট শেষ, মানে আটকা আমাদেরকে ব্যাট দিচ্ছে। আবার ওই মানুষটা দেখে আবার ওই বাঘটারে তাড়াই দিয়ে তারপরে কিন্তু এই মানুষটা খালে দেখে আমরা মোটামুটি কোনো রকম পানি টানি দিয়ে টেনে নিয়ে নৌকায় নিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করে তারপরে আমরা স্বজনদের কাছে হস্তান্তর করি, তারপরে সমাধি শেষ করি। ধন্যবাদ। এই যে ধনী ভাই, আপনি আহ, আমার বই তো আমি লিখেছি যে আপনার স্বভাব ছিল, মানে স্বভাব, আচার আচরণ, ভাবভঙ্গি কিছুটা হচ্ছে বাঘের মতো। মানে আপনি হচ্ছে প্রয়োজনে চুপচাপ থাকেন, আপনার চলাফেরা মুভমেন্ট খানিকটা হচ্ছে মানে হচ্ছে বাঘের মতো। এবং আপনার যে বাঘের একটা হুংকার গর্জন, আপনি বাঘের মতো করে খানিকটা হচ্ছে দিতে পারেন। এখন এইটা কেন আপনার মধ্যে হচ্ছে গড়ে উঠলো, আপনি কি মনে করেন? মানে আমার আমার সামনে তো এই ধরনের বাঘের হুমকির অনেকবার হয়েছে। এখন ওই হুমকি দিতে দিতে আস্তে আস্তে, মানে আমরা তো আর বাঘের মতো ওই কণ্ঠে দিতে পারবো না, তো আমাদের মতো করে আমরা দেই। তো যখনই আমরা একটা পর্যায়ে পড়ে যাই, বাঘের সম্মুখে পড়ে যায়, তখন কিন্তু বাঘ সেও বাঁচার জন্য বা সে আমাদেরকে ভয় দেখার জন্য বা আমাদেরকে মানে অ্যাটাক করার জন্য সে কিন্তু মানে খুব বড় বড় গর্জন দেয়। তো গর্জনটা প্রথম প্রথম এভাবে দেয়, তারপরেও যদি আমরা সামনে আগানোর অগ্রসর নেই, তখন এরকম ভাবে গর্জন দেয়। আহ, ও অনেক ভাবে গর্জন দেয় মোটামুটি, মানে যখন যে পরিবেশটা ঠিক ওই সময় তার ওই পরিবেশে মোটামুটি তারা গর্জন দেয়। আমরা ভয় আমরা ভয় পেলাম আপনার আপনার কথা শুনে। তো ভাই, এই যে আপনি এত মানুষকে উদ্ধার করছেন, সবার আপনি মধ্যমণি হয়ে উঠছেন, তো আপনার অবস্থার কোনো পরিবর্তন হয়নি কেন? এত মিডিয়া আপনাকে নিয়ে কথা বললো, এত মিডিয়াতে আপনাকে নিয়ে নিউজ হলো, কত মানুষ আপনার সাথে দেখা করতে আসলো, আমরা আপনার পরিবারের অবস্থা দেখলাম, আপনার ঘরের অবস্থা দেখলাম, 2 দিন ব্যাপী আপনার পরিবারের সাথে মানে ভাবির সাথে বসে খোঁজ খবর নিলাম। আপনার কোনো নির্দিষ্ট আয়ের পথ কেন হলো না? কেন আপনি এভাবে সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছেন? 2 জন পর্যটক আসলো, তাদেরকে নিয়ে আপনি ঘুরে ঘুরে সুন্দরবন দেখালেন, কারণ তারা জানতেছে যে গনি মিয়ার সাথে সুন্দরবন দেখলে আমরা সুন্দরবন সম্পর্কে আরো বেশি কিছু জানতে পারবো। তো তারা সুন্দরবন ঘুরে আপনাকে হচ্ছে 200-500 টাকা দিয়ে চলে গেল। আপনি তাদের সাথে হচ্ছে সময় দিলেন, আবার আপনি আহ টুকটাক হচ্ছে মধুও সেল করতেছেন, মানুষ ভাবতেছে যে আপনার কাছ থেকে আপনি সেই আস্থাটা অর্জন করছেন যে গনিবার কাছ থেকে আছে মধু নিলে মধুটা হচ্ছে ফ্রেশ হবে বা ভেজাল ভেজাল মুক্ত হবে। তো আপনার কি মনে হয় ভাই, যে আপনি কোনো আশ্বস্ত হয়েছেন কখনো, বা কেউ আপনাকে বলেছে আপনার জন্য এই করে দেবে? আপনার এই অবস্থার কেন পরিবর্তন হলো না আজও? নির্দিষ্ট কোনো পেশা হলো না কেন আপনার? আসলে এ ব্যাপারে আমি কি বলবো, অনেকেই বলেছিল কিন্তু হয়তোবা তারা আর পরে কোনো যোগাযোগ করে নাই, আর আমি ওইভাবে তাদেরকে কোনো ডিস্টার্ব করি নাই। আম, এখন কি করব, মানে আসি থাকবো ইনশাল্লাহ। আমিও চাই যে মানে আমরাও সুস্থ মতে সুন্দরভাবে 2 বেলা দুমুঠো ভাত আমরা খাই। আমারও একটা দরকার আছে একটা কাজের, বা আমার একটা মানে প্রয়োজনে আমি একটা দোকান তৈরি করলাম। এই দোকানটা যদি তৈরি করতে পারি, সব সময়ের জন্য গেস্টরা এসে বসতে পারবে, আমরা গল্প করতে। আপনি 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 পর্যটকদের হচ্ছে ঘুরে ঘুরে দেখান, কিন্তু আপনার নিজের কোনো হচ্ছে নৌকা নেই।
তা আপনার একটা নৌকা থাকলে আরো আরো সেটা ভালো হতো না? অন্য নৌকা আপনার ভাড়া করা লাগতো না? হ্যাঁ, নৌকা ভাড়া করা লাগে মানে কোনো সময় পাওয়াও যায় না। পাওয়া মানে যায় না। খুবই কষ্টকর হয়ে যায়। নৌকাটা যদি আমার থাকতো তাহলে ওই ভাড়াটা দেওয়া লাগতো না। আর ওই সময়টাও যাত না। মানে অনেক সময় নৌকার জন্য অপেক্ষা করতে হয়। হুম। আর যেমন জোয়ারে ১ম এ আমি গেস্টদেরকে নিয়ে যাবো সুন্দরবনের ভিতরে। এখন এই নৌকা ওই টাইমটায় হচ্ছে না। এখন এই যদি মানে পানি কম থাকে সুন্দরবনে তাহলে বন্যপ্রাণীরা চরে থাকে। তখন দেখতে পারে কিন্তু। মানে হুম। সে টাইমে কিন্তু আমি তাদেরকে নিয়ে যেতে পারি না। হুম। এখন আমার একটা নৌকা হলে কিন্তু বিশাল একটা বড় উপকার হয়। আমাকে একটা নৌকা খুবই জরুরি দরকার ভাইয়া। মানে নৌকাটা হলে আমি নিজে বাইবো, আমি গেস্টদের সাথে গল্প করবো, আমি নিজে ঘোরাতে পারবো। এটা আমার জন্য খুব বড় একটা সাপোর্ট। আপনার ঘর, মাটির ঘর, চালের অবস্থা খুব ভালো না, খাস জমিতে থাকেন, অথচ আপনি ১-১৫০ মানুষকে সুন্দরবনে উদ্ধারের জন্য আপনি মানে ছুটে যান, ঘরে চাল থাকে না। ভাবি দেখলাম হচ্ছে বকাঝকা করতেছিল। হ্যাঁ, তো আপনার যদি বাইরে কোথাও চাকরির ব্যবস্থা করা হয় ঢাকায় টাকা, আমি শুনছি যে আপনি যান নাই, আপনি এই এলাকায় আপনার থাকার কি দরকার? আপনি তো চলে যেতে পারেন। আহ আমাকে ঢাকায় চাকরি হলে আমি যাব না। কারণ এই সুন্দরবন আমার খুব আপন। এই সুন্দরবন খুবই আমার মোটামুটি ভালো লাগে। এই সুন্দরবন ছেড়ে যেতে আমার ১ ঘন্টা কোথাও যেয়ে থাকতে আমার ইচ্ছা হয় না। এখন মাটির ঘরে থাকি, দুবেলা খাই, একবেলা না খাই, কষ্টেই জীবনযাপন করতেছি। এটা এভাবে আস্তে মোটামুটি আমি চলতেছি। একটা না একটা ব্যবস্থা তো হয়তোবা আমাকে যদি কেউ ভালোবাসে, কেউ না কেউ করবে বা করতে পারে। তবুও আমি সুন্দরবন ছেড়ে যেতে চাই না। মানে ভাই আমরা আসছি আপনার জন্য, আমাদেরও হচ্ছে বেশি কিছু করার হচ্ছে সক্ষমতা নাই। তো আপনি এই টাকাটা একটু রাখবেন। আপনার জন্য আমরা দিয়ে গেলাম। আসলে আহ, আপনার জন্য যা যা করা দরকার, এখনই আপনার একটা ঘর দরকার, আপনার একটা নৌকা দরকার। ভাবি বলতেছিলেন যে একটা হচ্ছে সেলাই মেশিন দরকার। সো আপনি এইটা রাখেন আমাদের পক্ষ থেকে সামান্য উপহার। তো আপনার এই যে কিছু মৌলিক সুবিধা বা এই এই ধরনের সহযোগিতা যদি আপনি হচ্ছে না পান, এইটা এই এইটুক সহযোগিতা সুবিধা যদি আপনি না পান, আপনি এই সুন্দরবনকে কিভাবে হচ্ছে আগলে রাখবেন সাড়ে আর ৩,০০০ কিভাবে? টাকা দিচ্ছেন। ওরে বাবারে, এটা তো আমার কাছে অনেক টাকা। ওরে বাবারে, এটা তো আমার কাছে অনেক টাকা ভাইয়া। আমি অনেক দোয়া করি, কারণ এটা আমার চাল ডাল বাজার বেচতে আমার প্রায় ১ মাস হয়ে যাবে। আমরা এত টাকা, এরকম টাকা আমরা হাতে পাই না না। ঠিক আছে, অত হ্যাঁ। বেশি বাড়াই বলার আছে কিছু নাই। তো আপনি আপনার জন্য আপনার একটা নৌকা দরকার, এখন যেটা দেখলাম। ভাবির জন্য একটা ছেলে মেশিন দরকার। এরকম ছোট ছোট ইনকামের ব্যবস্থা হলে আপনি মোটামুটি টেনশন ফ্রি থাকবেন। জি। আপনি নিজে একটা হচ্ছে সংগঠন করছেন যে হচ্ছে বন্যপ্রাণী রেস্কিউ টিম। জি। তো সেইটা যদি আপনার মানে ইয়া থাকে, সেটা যদি আপনি কন্টিনিউ রাখতে পারেন এই এলাকার হচ্ছে মানুষদেরকে নিয়ে, এটার জন্য তো সুন্দরবনের জন্য আরো ভালো। জি, অবশ্যই। এই রেস্কিউ টিমটা আমরা মোটামুটি যেকোনো মুহূর্তে যদি কোনো গ্রাম থেকে, সুন্দরবন থেকে গ্রামে বন্যপ্রাণী চলে আসে, আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দেই এবং তাদেরকে সাপোর্ট করি। এই বন্যপ্রাণীদের ধরে সুন্দরবনে ছেড়ে দেই। এবং এই অত্র এলাকার মধ্যে কোথাও যদি একটা প্লাস্টিক পান, তাহলে আমাদের এই রেস্কিউ টিম থাকবে না। এই রেস্কিউ টিম প্রতি মাসে একবার করে হইলেও পরিষ্কার করে এবং মানুষকে অ্যাওয়ারনেস করে বোঝায় যে প্লাস্টিক আমাদের কি ক্ষতি হতে পারে, কি আম খারাপের রাস্তায় যেতে পারে। এই পর্যায়ে আমরা এবং সুন্দরবনে কিভাবে চলাফেরা করতে হবে, মধু কাটতে হবে কিভাবে, বনে যেতে হবে কিভাবে, বাঘে আমাদেরকে ধরবে না, বাঘ থেকে মুক্তি থাকবো, বিপদ থেকে মুক্তি থাকবো। এভাবে আমরা এলাকাবাসীকে সচেতনতা করি। সুন্দরবন এই অঞ্চলের ১.৫ শতাধিক মানুষকে বাঘের হাত থেকে জীবিত অথবা মৃত উদ্ধারে সরাসরি নেতৃত্ব দিয়েছে আব্দুল গনি ওরফে টাইগার গনি। আহ শুধু মানুষকে উদ্ধার নয়, কোনো বন্য প্রাণী যদি হচ্ছে বিপদে পড়ে থাকে, সেক্ষেত্রেও তিনি তার সংগঠনের কর্মীদেরকে নিয়ে নিজ উদ্যোগেই তিনি সেটা সুন্দরবনে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এই সুন্দরবনকে ঘিরে যত প্লাস্টিকের দূষণ ওনার চোখে পড়ে, ওনার টিমের চোখে পড়ে, তারাও সেটা সুন্দরভাবে হচ্ছে ব্যবস্থাপন করেন।
এই মানুষটি আজও অবহেলিত। টাইগার গনি আজও অবহেলিত। তার ঘরের চাল থাকে না, নির্দিষ্ট কোনো পেশা নেই। সুতরাং এই মানুষটার পাশে আমাদের সবাই দাঁড়ানো উচিত। তার একটা নৌকা দরকার, যে নৌকাতে ওই পর্যটকদের ঘুরে ঘুরে দেখাবেন। ওনার বাড়িতে একটা সেলাই মেশিন দরকার, যেটাতে ওনার স্ত্রী সেটাতে কাজ করে জীবিকা উপার্জন করতে পারেন। ওনার একটা ঘর দরকার, মাটির ঘরে উনি বসবাস করেন। জীবিকা উপার্জনের এই ছোট ছোট অনুষঙ্গগুলো তার ব্যবস্থা করে দিলে সেই এই সুন্দরবনকে আরো সুন্দরভাবে আগলে রাখতে সক্ষম হবেন। শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রাম থেকে গনি টাইগারের সাথে আজকে আমাদের এই আলাপটি শেষ হলো।